তাহলে আজকে আমাদের টপিক হচ্ছে ওয়ার্ক আগের দিনের তুলনায় আজকে লোকজন কম আছে, সেহেতু অসুবিধা তো হওয়ার কথা নেই। দেখা যাক কি হয়। রেকর্ডিং অন করে দিয়েছি, ঠিক আছে। এবার দেখা যাক, দেখছি হোয়াট হ্যাপেন। তাহলে ওয়ার্ক এনার্জি অ্যান্ড পাওয়ার যে চ্যাপ্টারটা, প্রথম চ্যাপ্টার হচ্ছে ইউনিট অ্যান্ড মেজারমেন্ট, তারপর ছিল ফোর্স অ্যান্ড মোশন, যেখানে ম্যাক্সিমাম টাইমস আমরা কথা বলেছি কি নিয়ে ভাই? নিউটনস থার্ড ল নিয়ে, তাই তো। এভরি অ্যাকশন হ্যাভ সেম অ্যান্ড অপোজিট রিয়াকশন, তাই তো। মানে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। ওইটা নিয়ে আমরা অনেক রকম কোয়েশ্চেন সলভ করেছি, যার মধ্যে প্রথম ছিল হচ্ছে আমাদের রকেট লঞ্চিং। তারপর আমরা কিভাবে একটা লিফটের ওপর চেপে কিভাবে মানে নিজেকে ফিল করি, লিফট উপরে উঠলে কিরকম মনে হয়, লিফট নিচে নামলে কিরকম মনে হয়, এই জিনিসগুলো আমরা অ্যাজ ডিসকাস্ট করেছি। একটা পুলি দিয়ে কোনো ওয়েট যদি ঝুলিয়ে দিই কিরকম তার মধ্যে টেনশন কাজ করে, কিরকম তার মুভমেন্ট হয়, এই জিনিসগুলো আগে ডিসকাস করা হয়ে গেছে। স্যার ফোর্স এন্ড মোশন চ্যাপ্টারটা কবে কবে হয়েছে? কি জানি ভাই, আমাকে ক্যালেন্ডার খুলতে হবে তাহলে। স্যার বলছি ওই চ্যাপ্টার একটা ওয়ান শট করাবেন? হ্যাঁ হ্যাঁ, একদিন করিয়ে দেবো, ঠিক বলেছিস। একদিন ওয়ান শট করাবো, ওই ফোর্স অ্যান্ড মোশন চ্যাপ্টারটা একদিনে শেষ করবো, ঠিক আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার রেকর্ডিং চালাবো, দেখা যাবে কি হয়, যতদূর হবে হবে, তা নাহলে তোরা অ্যাটেন্ড কিন্তু করবি। তাহলে আজকে আমরা ওয়ার্ক নিয়ে কথা বলবো, ওয়ার্ক এনার্জি অ্যান্ড পাওয়ার চ্যাপ্টার, তার প্রথমে আছে ওয়ার্ক। এই ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু নো হোয়াট ইজ ওয়ার্ক। ওয়ার্ক কি তোকে প্রথম জানতে হবে। ওয়ার্ক কি? কোনো কিছু কাজ করাকেই বলে ওয়ার্ক। হ্যাঁ, মানে কার্য। কার্য কি? এবার ওয়ার্কের বাংলা কথা তো কার্য, এটা সবাই জানে। ওয়ার্কটা কি মানে, আমরা যদি কোনো বস্তুর উপর ফোর্স দিই, সেটা যদি ডিসপ্লেসমেন্টটা না হয় তাহলে সেটা ওয়ার্ক হলো না। ওয়ার্ক হতে গেলে কি হতে হবে ভাই? ফোর্স প্রয়োগ করার ফলে সেটা ডিসপ্লেসমেন্ট হতে হবে। একটা কিছু জিনিস তুই ধর একটা বোতল কিংবা যাই তুই একটা জায়গা থেকে আরেকটা জায়গায় রাখিস, তার মধ্যে ওয়ার্ক করছিস, কিন্তু The energy transferred when a force causes an object to move a certain distance. হ্যাঁ ঠিক আছে, অত জটিল ডেফিনেশনে যেতে হবে না। মেন কথা হচ্ছে ভাই, একটা ফোর্স প্রয়োগ করবো, সেটা ডিসপ্লেসমেন্ট হবে, এটাই হচ্ছে ফোর্স, সরি ওয়ার্ক। তাহলে আমি বলতে পারি যে প্রোডাক্ট অফ ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ফোর্স ইজ নোন অ্যাজ ওয়ার্ক, হ্যাঁ কি না? আমি বলেছি দেখ, কিছু কিছু মানে ডেফিনিশন আগে থেকে বলছি তোদের, কিছু কিছু ডেফিনিশন মাথায় ভুলে যায় লোক। ওই রকম জটিল ডেফিনিশন কেউ যদি মুখস্থ করে, পরীক্ষার হলে দেখবি আর মাথায় আসছে না, কারণ ওই সময় পুরো বইটা মাথায় থাকে। এমন জিনিস মাথায় ঢোকাতে হবে যেই জিনিসটা ভাই তুই ওতরাতে পারবি, তাই তো নাকি? হ্যাঁ স্যার, তা ঠিক। হ্যাঁ, তাহলে আমরা যেটা জানি সেটাই লিখবো, ওর থেকে বেশি কিছু ডিটেলস আমি যাবো না ভাই। যেটা আমার মেনলি ওয়ার্ক হয়ে থাকে ডাব্লিউ, এটা হয় এফ ডট এস। তার মানে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট যেটা হয়, তার যে ডট প্রোডাক্টটা হয়ে থাকে সেটা কি আমরা বলি হচ্ছে ওয়ার্ক। তাহলে আমরা কি বলবো, যদি আমাকে ডেফিনিশন ডিফাইন করতে বলে, when you have to define, তাহলে আমি কি লিখবো? ডেফিনিশন যদি লিখি তাহলে, দ্য প্রোডাক্ট অফ displacement and the component of force along the displacement is known as work, তাই কি না? মানে আমি যেটা চোখে দেখছি ভাই সেটা লিখছি, এক্সট্রা কিছু আমি তো লিখছি না। Work is defined as, ভাই এতদিন যে আমি পড়াচ্ছি তোদেরকে কখনো বলিনি যে মুখস্থ করবি কানার মতো, বলেছি কখনো? কখনো বলিনি। আমি বলি সবসময় ফিজিক্স হোক কেমিস্ট্রি হোক, লজিকে পড়বি। কিসে লজিক? ঠিক আছে, বোঝার চেষ্টা বেশি করবি, মুখস্থ না। আমাদের কলেজে এই চ্যাপ্টারটা স্টার্ট হয়েছে, এরকম একটা জটিল ডেফিনেশন আমাদেরকে ধরিয়ে দিয়েছে, ওই জন্যই বলে দিলাম। ওরাও এরকমই বলে।
ঠিক আছে ভাই, বোঝা গেছে কি বললাম? আমি যেটা চোখে দেখতে পেয়েছি ভাই সেটা লিখেছি, যে ওয়ার্ক ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য প্রোডাক্ট অফ ডিসপ্লেসমেন্ট অ্যান্ড দ্য কম্পোনেন্ট অফ ফোর্স অ্যালং দ্য ডিসপ্লেসমেন্ট। তাহলে একটা মানে ডিসপ্লেসমেন্ট থাকবে যেটা এস, আর যেটা ফোর্স থাকবে সেটাকে আমি ডিফাইন করেছি এফ। আমরা ভেক্টর প্রোডাক্ট যখন করেছিলাম আমরা কি শিখেছি ভাই, যে ভেক্টর প্রোডাক্ট দু রকমের হয়ে থাকে। যারা নতুন স্যার আছে আপনার স্ক্রিনটাই দেখতে পাওয়া যাচ্ছে। সবাইয়ের একই সমস্যা হচ্ছে নাকি? না না দেখা যাচ্ছে। না স্যার দেখা যাচ্ছে। সেটাই ওর ওটা পার্সোনাল ইস্যু হচ্ছে, যাই হোক ঠিক আছে। ডট প্রোডাক্ট, একটা হচ্ছে ডট প্রোডাক্ট হয় ভাই, আর একটা কি প্রোডাক্ট হয়, আর একটাকে বলে ক্রস প্রোডাক্ট, তাই তো? ক্রস প্রোডাক্ট। একটাকে বলে ডট, একটাকে বলে ক্রস। যদি আমি ডট করি সেক্ষেত্রে আমি কি লিখতে পারবো ভাই, যদি আমাকে এ ডট বি করতে বলে সেটা হয়ে যায় এ বি কস থিটা। আর যদি আমি এ ক্রস বি লিখি সেক্ষেত্রে আমার হয় এ বি সাইন থিটা। ইয়ে স্বর্ণ, দিস ইজ দ্য ফর্মুলা ফ্রম দ্য ভেক্টর প্রোডাক্ট। স্যার এ আর বি এর উপরে তীর চিহ্ন কেন দিয়েছেন? এটা ভেক্টর সাইন ভাই, মাথায় অ্যারো দেওয়া মানে ভেক্টর, ঠিক আছে? ভেক্টর মানে হচ্ছে মান ও অভিমুখ দুই আছে, এদের একটা অভিমুখ আছে, সেই জন্য ওদেরকে মাথায় একটা অ্যারো সাইন দিয়ে লেখা হয়, ঠিক আছে ভাই? তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু হ্যাঁ এফ এস ঠিক আছে। যদি আমি লিখি, তাহলে এটা আমি কিভাবে লিখতে পারবো, যদি ডাব্লিউ ইকুয়ালস টু এফ এসটাকে আমি ভাঙি? As the rule of the vector product, we can write f dot s equals to f s cos theta, yes or no? So this is the final form, w equals to f s cos theta, ঠিক আছে? বোঝা গেছে ওয়ার্ক কি? ওয়ার্ক হচ্ছে, ধর ভাই কে প্রশ্ন করলি আমাকে ভেক্টরের ব্যাপারটা, যে মাথায় ভেক্টরের কেন অ্যারো দেওয়া থাকে? হ্যাঁ স্যার। তোর নাম কি? শ্রেয়ান চৌধুরী। দেখ ভাই ধর এইখান থেকে একটা, ও ক্রিকেট খেলতে খুব ভালোবাসে, এখানে একটা বল পড়ে আছে, ও এইখান থেকে যেখানে 3টে উইকেট স্টাম্প আছে, ওই বলটাকে এখান থেকে হাতে করে তুলেই স্টাম্পে মারবে, তবেই তো একজন আউট হবে, তাই তো রে? তার মানে কি হ্যাঁ ওইটা ওয়ার্ক করছে কিন্তু, কারণ কি একটা বলকে ও ফোর্স দিয়ে ছুটছে, এখানে ফোর্সও কাজ করছে আর ডিসপ্লেসমেন্টও কাজ করছে, আর ডিসপ্লেসমেন্ট এখান থেকে এতটা, তাই তো? তার সাথে সাথে ফোর্সও কাজ করছে, তার মানে কি ভাই যখন একটা বল ছুঁড়ে মারলো উইকেটে, তার মানে দিস ইজ আ ওয়ার্ক বিকজ দ্য ফোর্স ইজ অ্যাপ্লাইড, অলসো আ ডিসপ্লেসমেন্ট অকার্ড। কি বললাম, বোঝা গেছে? বোঝাতে পেরেছি? হ্যাঁ শুধু স্যার। এইবার ধর ওকে কেউ বললো যে ভাই তুই এক কাজ কর, তুই তোর বাড়ির দেওয়ালটাকে ঠেলে সরিয়ে দে, তুই সুপারম্যান। ওকে তো বলতেই পারে, ও বলবে ভাই আমি তো সরাতে পারবো না, আমার অত গায়ে ক্ষমতা নেই। তার মানে কি, বললো তুই তাও চেষ্টা কর। তারপর কি হবে, ও চেষ্টা করে ফোর্স প্রয়োগ করবে দেওয়ালের ওপর, কিন্তু ফোর্স প্রয়োগ করলে কি হবে, ওর কোনো ডিসপ্লেসমেন্ট হবে কি? এই ধর একটা বাড়ির দেওয়াল আছে, এই বাড়ির বড় একটা দেওয়ালকে তুই যদি ঠেলা দিস, এই দেওয়ালটা যাবে পিছন দিকে? যাবে না তো। তা না। তুই তুই ফোর্স প্রয়োগ করছিস, কিন্তু এর মধ্যে কোনো ডিসপ্লেসমেন্ট হচ্ছে কি ভাই? ডিসপ্লেসমেন্ট হচ্ছে না, ডিসপ্লেসমেন্ট এস ইকুয়ালস টু 0 হচ্ছে। তার মানে কি, আলটিমেটলি যখন ওয়ার্ক তুই বের করবি, ওয়ার্কের ফর্মুলাই তো হচ্ছে এফ এস কস থিটা। তাহলে একটা যদি 0 হয়ে যায়, তাহলে আমার ভাই কি হয়ে যাবে, আলটিমেটলি পুরো ওয়ার্কটাই আমার 0 হয়ে যাবে। বোঝাতে পেরেছি না বোঝাতে পারিনি? হ্যাঁ স্যার। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কি বল? আমি কনসেপচুয়াল পড়াই সবসময়, তোদের আগে থেকে আমি বলে আসছি যে কনসেপচুয়াল পড়বি, মুখস্থ কোনো জিনিসে করার তো কোনো দরকার নেই ভাই। তাহলে এবার কিছু স্পেশাল কেসের কথা বলি। অসুবিধা হয়নি আশা করছি এত দূর যে পড়িয়েছি, কারণ ওয়ার্কের ডেফিনিশন পর্যন্ত। এবার কিছু জিনিস আছে যেখানে বলা হয় যে পজিটিভ ওয়ার্ক কি, ঠিক আছে? 1 নম্বর পয়েন্ট হচ্ছে আমার পজিটিভ ওয়ার্ক। কেউ যদি বলে যে হোয়াট ইজ পজিটিভ ওয়ার্ক, মানে কি, যে কার্যটা আমি করছি ভাই সেটা পজিটিভ। পজিটিভ ওয়ার্ক মানে কি? তার মানে আমি কি জানি cos থিটার ভ্যালু কত দূর থেকে কত দূর পর্যন্ত সীমাবদ্ধ থাকে, কেউ জানিস? আমরা যে সেই গ্রাফ একটা আঁকি, সেই মনে আছে সেই তোদের যে
ম্যাথমেটিক্স ট্রিগনোমেট্রি বা ত্রিকোণমিতিতে যে গ্রাফগুলো করায় এখানে অল 0 পজিটিভ থেকে হয়, 1 তাই তো? প্রথমে 0, তারপরে 90, তারপরে 180, তারপর 270, তারপর কততে যায় আবার 360 তে চলে যায়, তাই তো রে ভাই? প্রথম কোঅর্ডিনেটে কি হয়? প্রথম কোঅর্ডিনেটে আমার যাই কোয়ান্টিটি হোক সেটার ভ্যালু পজিটিভ আসে, যত ডিগ্রি আসুক না কেন। এটা জানিস তো যে অল হ্যাঁ। সাইন, হ্যাঁ, হ্যাঁ এইরকম ভাবে একটা হ্যাঁ স্যার ফর্মুলা আছে। যাই হোক, ম্যাথমেটিক্স তোরা পড়ছিস, আমার থেকে হয়তো বেশি জানবি। অল কোয়ান্টিটির ভ্যালু ফার্স্ট কোয়াড্রেন্টে 0 হয়, সরি পজিটিভ হয়, ঠিক আছে? পজিটিভ। তাহলে আমি জানি যে সাইন আর কসের ভ্যালু মেনলি 0 থেকে π/2 পর্যন্ত ভ্যালু পজিটিভ হয়, হয় কি না? তাহলে 0 টু π/2 এর মধ্যে যখন আমার কসের ভ্যালু থাকবে, তাহলে আমার কস থিটার ভ্যালু কত হবে ভাই? পজিটিভ হবে কি হবে না? স্যার আরেকবার এখানটা বলুন। দেখো, ফর্মুলা হচ্ছে W = Fs cos থিটা, তাই তো? তাহলে ওয়ার্ক কিসের উপর ডিপেন্ড করছে ভাই? ফোর্সের উপর ডিপেন্ড করছে, ডিসপ্লেসমেন্টের উপর ডিপেন্ড করছে, তার সাথে সাথে এই অ্যাঙ্গেলটার উপরও ডিপেন্ড করছে। আমাকে বলেছে হোয়াট ইজ পজিটিভ ওয়ার্ক, কখন ওয়ার্কটা পজিটিভ হবে। আমি মানছি যে এফ আর এস দুটোই পজিটিভ, কিন্তু তার সাথে সাথে আরেকটা কন্ডিশন থেকে যাচ্ছে যে তোমার থিটার ভ্যালুও পজিটিভ হতে হবে। থিটার ভ্যালু কখন পজিটিভ হবে? যখন 0 টু 90 ডিগ্রির মধ্যে কোনো ভ্যালু থাকবে তখনই পজিটিভ হবে। কারণ আমি জানি যে কস আর সাইনের ভ্যালু 0 টু π/2 এর মধ্যে থাকে। সেই জন্য যখন cos থিটার ভ্যালু 0 টু 90 এর মধ্যে থাকবে তখন cos থিটা পজিটিভ হবে। দ্যাট মিন্স ওয়ার্ক উইল বি পজিটিভ। ইয়েস অর নো? ইয়েস স্যার। ইয়েস স্যার বুঝতে পারছিস তো ভাই? তাহলেই হবে, একটু একটু করে বুঝবি, হ্যাঁ বোঝা যাচ্ছে। দেখবি শেষে দেখবি মাথায় সব স্টোর হয়ে গেছে। বেশি প্রেসার দিবি না মাথায়, অল্প অল্প বুঝবি, কোনো চাপ নেই, ঠিক আছে? তাহলে আমার এক্সাম্পল কি কি হবে ভাই? এক্সাম্পল হতে পারে যে একটা নর্মাল তুই কোনো একটা চেয়ারকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় সরিয়ে রাখলি, ঠিক আছে? এগুলো হয়ে যাবে আমার এক্সাম্পল। বা একটা বস্তুকে তুই ছাদের 10 তলা বিল্ডিং থেকে ছুঁড়ে ফেলে দিলি, ও তো ফেলই পড়ছে, তার মানে কি ওর একটা ওয়ার্কই হচ্ছে, হচ্ছে কি না? তাহলে ওইগুলো আমার হ্যাঁ এক্সাম্পল, স্যার। ঠিক আছে? ওইগুলো আমার এক্সাম্পল, এর মধ্যে কাউন্ট হবে পজিটিভ ওয়ার্কের মধ্যে, তো দেখে নিবি। তারপর আসছে নেগেটিভ ওয়ার্ক। নেগেটিভ ওয়ার্ক ভাই কখন হবে আমার? যখন তুই মাথায় রাখবি ভাই, যখন নেগেটিভ ওয়ার্ক মানে কি, তুই মানে কোনো কিছুর বিরুদ্ধে গিয়ে কাজ করবি। ধর তোর সাথে কেউ কোথাও যেতে চাইছে না, তুই ওকে জোর জবরদস্তি নিয়ে যাওয়ার চেষ্টা করছিস, তার মানে কি? ধর কোনো বাচ্চা ছেলে স্কুল যেতে চাইছে না, তুই চেষ্টা করছিস যে ওকে স্কুল নিয়ে যাওয়ার, ও কি করছে ভাই? কিছুতেই যেতে চাইছে না, ও মাটি টাটি ধরে আজগাচ্ছে যে আমি স্কুল যাব না, বলতেই তো পারে। তার মানে কি, তুই ওর নেগেটিভ দিক দিয়ে তুই তোর কাজ করছিস, কিন্তু তুই ওর বিরুদ্ধে গিয়ে কাজটা করছিস। তার মানে তোকে এফোর্ট বেশি লাগাতে হচ্ছে না কম লাগাতে হচ্ছে, তুই বল? তোকে ফোর্স বেশি দিতে হচ্ছে কি কম দিতে হচ্ছে? বেশি স্যার, বেশি দিতে বেশি হচ্ছে। নিতে হচ্ছে। দ্যাট মিনস দিস ইজ আ নেগেটিভ ওয়ার্ক। তার মানে কি, তুই কারোর বিরুদ্ধে গিয়ে কাজ করছিস। ধর তুই বড় ইঞ্জিনিয়ার হয়েছিস কখনো লাইফে, কেউ ধর সিভিল ইঞ্জিনিয়ার হয়েছে, সিভিল ইঞ্জিনিয়ার হওয়ার পর সে একটা ভালো কন্ট্রাক্ট পেয়েছে, কোন একটা ভালো কন্ট্রাক্ট পেয়েছে, তার কন্ট্রাক্টে ও কাজ করছে একটা বিল্ডিং বানানো বা একটা ব্রিজ বানানো, কিন্তু ওকে যে ঠিকাদার আছে ও বলছে যে আমি মাল মশলা কিছু কম জোর লাগাবো, কিন্তু ইঞ্জিনিয়ার ও বলছে না এসব করা যাবে না। এবার ওইরকম করা যাবে না বলছে মানে কি, ওর প্রতি একটা কি তৈরি হচ্ছে ভাই? ওর প্রতি একটা অ্যাঙ্গার তৈরি হচ্ছে যে ও আমার বিরুদ্ধে যাচ্ছে। তার মানে কি, দিস মিনস দিস ইজ আ নেগেটিভ ওয়ার্ক। তুই ঠিকাদারের বিরুদ্ধে গিয়ে কাজ করছিস, তার মানে ওর সাথে তোর কোনো মনের যোগ রইলো না। বোঝাতে পেরেছি নেগেটিভ জিনিসটা কি? অপোজিট, তার মানে ফোর্সটা নেগেটিভ। বুঝতে পারছিস কি বলছি? ফোর্সটা তোকে বেশি প্রয়োগ করতে হচ্ছে। এইবার তোকে যদি আমি থিটার থিটার অ্যাসপেক্টে বোঝাই, তাহলে আমার কস থিটার ভ্যালু নেগেটিভ কত ডিগ্রি অ্যাঙ্গেলে হয় তুই বলতে পারবি? কস থিটার ভ্যালু নেগেটিভ কত ডিগ্রি অ্যাঙ্গেলে হয় তুই বলতে পারবি? 90 থেকে 180। হ্যাঁ সেটা তো 180 sir. ঠিক আছে, 90 থেকে 180 হলে cos থিটা নেগেটিভ। হ্যাঁ নেগেটিভ, কিন্তু একটা প্রপার আমি ভ্যালু চাইছি। আমি আমি চাইছি তুই প্রপার একটা ভ্যালু বল। 180 তে কস থিটার ভ্যালু -1 হয়, এটা জানিস তো সবাই? হ্যাঁ হ্যাঁ তাহলে হোয়েন আমি লিখতে পারি
যে থিটা ইকুয়ালস টু যদি আমার পাই হয়, পাই মানে 180 ডিগ্রি, তো এটা নিয়ে কারো কোনো সন্দেহ নেই। তাহলে আমার সেক্ষেত্রে না cos থিটা আমার নেগেটিভ হবে, ইয়েস অর নো? তাহলে cos থিটা নেগেটিভ হয়ে যাওয়া মানে কি ভাই, আমি জানি w ইকুয়ালস টু কি, এফ এস cos থিটা। যদি আমার cos থিটা নেগেটিভ হয় তাহলে আমার ওয়ার্ক কি হবে রে ভাই? ওয়ার্ক ইজ নেগেটিভ। বোঝাতে পারছি এখনো পর্যন্ত জিনিসপত্র? নেগেটিভ ওয়ার্কের আমার কি ভাই এক্সাম্পল হবে? নেগেটিভ ওয়ার্কের এক্সাম্পল হচ্ছে তুই কোনো জিনিসকে রাস্তা বরাবর টানছিস, তো রাস্তাটা স্যার ধরে আগে বল উপরে বলছি তুলবো। আগে উপর থেকে। হুম, বল। তার মানে কি, তুই যখন কোনো বস্তুকে কোনো একটা রাফ রাস্তার উপর দিয়ে টেনে টেনে নিয়ে যাবি, তখন সেটা তোকে কি করতে হচ্ছে, তার মানে বেশি এফর্ট দিতে হচ্ছে। দিস ইজ এক্সাম্পল অফ নেগেটিভ ওয়ার্ক। ঠিক আছে ভাই, বোঝা গেছে? তারপর যেটা আমার আছে সেটা হচ্ছে আমার কি ভাই, নো ওয়ার্ক। কার্য কখন হয় না? যখন ওয়ার্ক জিরো। ঠিক আছে, হয় আমি তখন এক্সাম্পল দিলাম যে একটা তুই দেওয়ালকে ঠেলছিস, কোনো ডিসপ্লেসমেন্ট হচ্ছে না, দিস ইজ এক্সাম্পল অফ জিরো ওয়ার্ক। আর একটা হতে পারে, কি হতে পারে ভাই, যখন আমার থিটার ভ্যালু কত ডিগ্রি, যদি থিটার অ্যাসপেক্টে, তোদের ভাই সব কিছু অ্যাসপেক্ট মনে রাখবি, ডিসপ্লেসমেন্ট হচ্ছে না সেখানেও ওয়ার্ক জিরো হবে, কিন্তু থিটার অ্যাসপেক্ট দিয়ে যদি দেখিস থিটার ভ্যালু কত হলে cos থিটার ভ্যালু জিরো হয়? 90. 90 স্যার। তাহলে থিটা যদি আমার π/2 হয়, তাহলে সেক্ষেত্রে আমার কি হয় ভাই, cos থিটা ইকুয়ালস টু জিরো, তাই তো? তাহলে আমি জানি যে w ইকুয়ালস টু কি ভাই, আমার এফ এস cos থিটা। তাহলে এফ এস cos থিটা মিন্স cos জিরো মানে জিরো হয়ে যাবে, তাহলে টোটাল ওয়ার্ক ইজ জিরো। হ্যাঁ, জিরো কিনা? হ্যাঁ স্যার। হুম, এই তার মানে জায়গাটা একটু আরেকবার বললে ভালো ছিল। কোনটা রে ভাই? নো ওয়ার্ক। ওই লাস্টটা নো ওয়ার্কটা। নো ওয়ার্ক মানে হচ্ছে ভাই কোনো কার্য হবে না। আমি তো এক্সাম্পল দিলাম যে একটা দেওয়ালকে তুই ঠেলা দিচ্ছিস, ওই দেওয়ালটা তো সরছে না, তার মানে কি ডিসপ্লেসমেন্ট জিরো। একটা ভাই এফএস কস থিটা, এটা হচ্ছে ওয়ার্কের ফর্মুলা। এর মধ্যে কোনো একটা জিরো হয়ে যাওয়া মানেই তো পুরো ওয়ার্কের ফাংশনটা জিরো হয়ে যাবে, হ্যাঁ কি না? হ্যাঁ, তাহলে আমি এক্ষেত্রে থিটার অ্যাসপেক্টে যদি বলি থিটা ইকুয়ালস টু π/2 যদি হয়, আমরা জানি যে স্যার থিটা π/2 টা কেন করছেন? পাই পাই বাই টু। কসের ওইটাকে করার জন্য, কস 90 ডিগ্রি করার জন্য। একদম একদম, পাই মানে 180 ডিগ্রি, এটা তোমরা জানো তো। আস্তে আস্তে যখন বড় হ্যাঁ হবে স্যার। দেখবে সব জায়গায় ডিগ্রি লেখে না, কিছু কিছু জায়গায় এগুলোকে বলা হয় কি, মানে রেডিয়ান ফর্মুলা, তাই তো? হ্যাঁ হ্যাঁ। পাই মানে 180। ঠিক আছে, ডিগ্রি টু রেডিয়ান কনভার্সন আছে, তোমরা শিখেছো নিশ্চয়ই যারা সায়েন্স স্টুডেন্ট, বা যারা সায়েন্স নয় তারাও জানে, ক্লাস 10-এও ছিল ডিগ্রি টু রেডিয়ানে কি করে কনভার্ট করতে হয়। সেই জন্য থিটা ইকুয়ালস টু π/2 করছি, কারণ π/2 মানে 90 তো রে ভাই। পাই মানে নে ভাই, নে, কনফিউশন পুরো ক্লিয়ার এবার? বল এবার কারো অসুবিধা নেই তো? এবার বুঝতে পারছিস তো কেন লিখছি আমি পাই? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এর এক্সাম্পল কি হবে ভাই, আমার আমার অ্যাঙ্গেল হতে হবে কত, 90 ডিগ্রি, তাই তো? 90 ডিগ্রি অ্যাঙ্গেল মানে কি ভাই, তার মানে আমার যে ডিসপ্লেসমেন্ট হচ্ছে তার সাথে যে অ্যাঙ্গেল আমার কাজ করবে ফোর্সের, সেটা আমার কি হবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, হ্যাঁ কি না? তার মানে ডিসপ্লেসমেন্ট যদি আমার এদিক বরাবর হয় আর এদিক বরাবর ফোর্স দিই, এদের দুজনের মধ্যে অ্যাঙ্গেল কত হচ্ছে রে? 90 degree. π/2, তাই তো? তার মানে কি, ধর ভাই তুই একটা হাতে করে ব্রিফ কেস নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিস, তুই বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়ে গেছিস, সুতের টাকা পয়সা আছে, ঠিক আছে? তুই ধর ভাই হেঁটে হেঁটে যাচ্ছিস, ভাই আঁকতে পারছি না, হাতে একটা ব্রিফ কেস আছে, যাই হোক ব্রিফ কেস হোক বা যা হোক কিছু একটা আছে, ভাই আঁকতে পারিনি আমি ভালো, ক্ষমা করিবেন তার জন্য। এইবার ভাই তুই দেখ ডিসপ্লেসমেন্ট আমার কোন দিকে হচ্ছে ভাই, এদিক বরাবর। আর ফোর্স যে কাজ করছে, হাতে হাঁটিস বা মাথায় নিয়ে হাঁটিস, যে কুলিরা দেখবি মাথায় নিয়ে বহন করে, করে কি না?
বড় বড় ব্যাগগুলো মাথায় নিয়ে যায় না, তার মানে এর যে রিয়াকশন ফোর্স কাজ করছে কোন দিকে কাজ করছে আমার, উপর দিকে নয়? তাহলে তুই যদি দেখিস ডিসপ্লেসমেন্ট পুলি এদিক বরাবর হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছে প্ল্যাটফর্ম দিয়ে, তার মানে আমার ডিসপ্লেসমেন্ট ভাই কোন দিকে হচ্ছে, এদিক বরাবর। আর আমার মাথার দিক বরাবর ফোর্স কাজ করছে, যেহেতু আমি মাথায় করে বয়ে নিয়ে যাচ্ছি, তার মানে এদের যে অ্যাঙ্গেল তুই দেখে বুঝতে পারবি কত ডিগ্রি হলো এবার, 90, হ্যাঁ কি না? তার মানে দিস ইজ দ্য ওয়ার্ক, নো ওয়ার্ক, ঠিক আছে? এটা কোনো কার্য হচ্ছে না, অত কষ্ট করে বয়ে নিয়ে যাচ্ছে, কোনো কাজের কাজ করতে পারছে না, ওর কষ্ট হচ্ছে কিন্তু, অথচ এটা নো ওয়ার্ক। কি করবি ভাই বল, সবই ফিজিক্স। 90 ডিগ্রি হলে নো ওয়ার্ক হবে। কেন হবে ভাই? দেখ, মুখস্থ করবি না, আমি তোকে আবারও বলছি, তুই আবারও মুখস্থের রাস্তায় চলে যাচ্ছিস। মুখস্থ করবি না, কেন হচ্ছে তুই বুঝতে পেরেছিস তো রিজনটা? হ্যাঁ সেটা বুঝতে পেরেছি। আরে ভাই এই দেখ, এটা থিটা ইকুয়ালস টু পাই বাই 2 যখন হবে, তখন আমার cos থিটার ভ্যালু 0 হবে। তার ফলে এই পুরো এই যে ফাংশনটা আছে এফ এস cos থিটা, এটার ভ্যালু আমার 0 হয়ে যাবে। হ্যাঁ, সেই জন্য আর কি হয়ে, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, বুঝলি। তাহলে এবারে ইউনিটে চলে যাই। ইউনিট, তাহলে ভাই এবার বল এসআই ইউনিট কি হবে আর সিজিএস ইউনিট কি হবে? কেউ যদি মুখস্থ ফর্মুলা ইউজ করেছি, তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু আমি কি লিখেছি ভাই, এফ এস, তাই তো, হয় কি না? তাহলে আমাকে বল যে ইউনিট কি হবে এসআই তে, ফোর্সের ইউনিট কি? নিউটন। নিউটন। আর ডিসপ্লেসমেন্টের ইউনিট মিটার। মিটার। তার মানে এসআই ইউনিট হয়ে যাবে নিউটন মিটার, তাই তো, কোনো সন্দেহ নেই। এটাকে জুল বলা হয়, কি বলা হয়? জুল, ঠিক আছে? তাহলে নিউটন মিটার ইজ ইকুইভ্যালেন্ট টু জুল। আর যদি আমি সিজিএস এ লিখি, সিজিএস, তাহলে সেক্ষেত্রে কি হবে, ডাব্লিউ ইকুয়ালস টু এফএস, তার মানে হয়ে যাবে ডাইন তো সেন্টিমিটার, তাই তো? হুম। তার মানে এটার যে মানে আর্ক। এটাকে বলা হয় আর্ক, তাই তো, কোনো সন্দেহ নেই। আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। এবার ভাই এই ইউনিটটাকে তুই যদি গ্র্যাভিটেশনালে কনভার্ট করিস, সেটাকে জি দিয়ে ভাগ করতে হয়। গ্র্যাভিটেশনাল ইউনিট জানিস? তোমার যখন গ্র্যাভিটি ওয়ার্ক করবে, যেমন তুই মিটার থেকে সেন্টিমিটারে করিস, 1 মিটার মানে 100 সেন্টিমিটার, তেমনই তুই যদি নর্মাল অ্যাবসোলিউট ইউনিট, এগুলোকে বলা হয় অ্যাবসোলিউট ইউনিট, আর এটাকে তুই যদি গ্র্যাভিটেশনালে কনভার্ট করিস, তাহলে এটাকে জি দিয়ে ভাগ করতে হয়। জি এর ইউনিট কি? জি মানে আমি কি জানি ভাই, জি মানে এটাকে জানি আমরা কি, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, তাই তো, যার ভ্যালু হয় কত, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন এসআই, আর এটার ভ্যালু আরেকটা হয় 10 মিটার পার সেকেন্ড। যখন কিছু দেওয়া থাকবে না ভাই, আমি বারবার বলছি, যখন পরীক্ষার হলে 10 দেওয়া থাকবে না, তোরা কত ইউজ করবি, 9.8, হ্যাঁ, কোনোদিন 10 মারবি না বলে দিলাম। যদি ব্র্যাকেটে লিখে দেয় যে জি এর মান 10, তখন 10 ইউজ করবি। বোঝাতে পেরেছি কি বললাম? তাহলে এটাকে যদি আমি গ্র্যাভিটেশনালে কনভার্ট করি, তাহলে গ্র্যাভিটেশনাল ইউনিটের আমার যেটা হয়ে থাকবে, জি দিয়ে যদি তুই এটাকে ভাগ করিস বাই নিউটন মিটারটাকে, তাহলে তোর আসবে আলটিমেটলি কেজি মিটার। কি বললাম? এই নিউটন মিটারটাকে তুই যদি ডিভাইডেড বাই জি করিস, তাহলে কত আসবে তোর, বল? মানে জি এর ইউনিট দিয়ে ভাগ করছিস এটা, তাহলে মিটার পার সেকেন্ড স্কোয়ার দিয়ে ভাগ করছিস। ভেঙে দেখিয়ে দেবো কি করে কেজি হ্যাঁ মিটার স্যার। আছে। এটা আসে কেজি মিটার, ঠিক আছে? কি করে আসে ভাইয়ের কথা আজকে মানতেই হবে আমাকে, যে ভাই যখন বলছে করে দিতে হবে, করে দিতে হবে, করেই দিই। তাহলে নিউটন মানে ভাই আমি কি জানি, কেজি মিটার পার সেকেন্ড, তাই তো, তার সাথে একটা মিটার আছে, আর ডিভাইডেড বাই আমি কি করছি, জি করছি। জি এর ইউনিট কি, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ভাই এই মিটার পার সেকেন্ড স্কোয়ার আর এই মিটার পার সেকেন্ড স্কোয়ার দুটো কাট আউট হবে না, হবে কি না? তাহলে হ্যাঁ। পড়ে থাকছে হ্যাঁ কি, স্যার হবে। কেজি মিটার পড়ে থাকছে। এইবার কারো কোনো সন্দেহ থাকার কথা না, সব ভেঙে ভেঙে দেখিয়ে দিয়েছি প্রত্যেকটা জিনিস।
তারপর আমার এটা এসআই এর ক্ষেত্রে হয়, ঠিক আছে, এটা এসআই। আর সিজিএস এর ক্ষেত্রে কি হয় ভাই? তাহলে এটা যদি আমার কেজি মিটার হয় তাহলে সিজিএস এ কি হবে ভাই বল? গ্রাম সেমি। হুম, গ্রাম সেন্টিমিটার। দুটো ইউনিটই ইম্পর্টেন্ট, হ্যাঁ ভাই? কনফিউশন নেই তো কারোর? না স্যার। ওকে। না, নেই। এবার যদি তোকে জিজ্ঞেস করে যে 1 জুল সমান কত আর্ক, তুই কিভাবে করবি? 1 জুল। 10⁻⁷ এটা কি করে প্রমাণ করবি এটাকে? তোকে যদি বলে প্রুফ করতে, তুই করতে পারবি? তো মুখস্থ করে তো বলে দিবি যে 1 জুল সমান 10⁻⁷ আর্ক। কি করে করবি ভাই? বলে ফেল কি করব। প্রথম স্টেপ কি হবে? 1 জুল ইকুয়ালস টু কি? জুল ইজ ইকুইভ্যালেন্স টু কি? এটা কার সাথে ইকুইভ্যালেন্ট? নিউটন মিটারের সাথে, তাই তো? 1 জুল ইকুয়ালস টু আমি লিখতে পারি 1 নিউটন মিটার। পারি কি পারি না? 1 নিউটন সমান আমি লিখতে পারি 10⁵ টাইম। আর 1 মিটার সমান লিখতে পারি 100 সেন্টিমিটার। ভাই এক লাইনে হবে রে। তার মানে 10⁵ ইন্টু 10 স্কোয়ার, এত ডাইন সেন্টিমিটার। তার মানে কত হলো? 10⁵ 5 + 7, সূচকের অঙ্ক এগুলো, ঠিক আছে? এত ডাইন সেন্টিমিটার। তার মানে হয়ে যাচ্ছে 10⁷ আর 5+2 তো। সরি, 5+2, 5+2 মিলে হয় 7, তাই তো? ঠিক বলেছি। তাহলে 5+2 মানে 1 জুল ইকুয়াল টু 10⁻⁷ আর্ক। এক লাইনে অঙ্ক, ঠিক আছে? আর 1 নিউটন সমান কি করে ভাই ডাইনে এলো 10⁵ ডাইন? ওটা জানিস তো না জানিস? বলে দেবো? বলে হ্যাঁ দেবো? বলে দিন। 1 নিউটন সমান হচ্ছে 10⁵ টাইম। এটা কি করে আসে? 1 নিউটন সমান আমি জানি, ভাই বুঝতে পারছিস তো সবাই কি করছে জিনিসপত্র? হ্যাঁ, হ্যাঁ, বোঝা ঠিক যাচ্ছে। আছে। দেখো অনলাইন ক্লাস হলেও আমি চেষ্টা করি ইন্টারাকশন করা তোদের সাথে, ঠিক আছে? যাতে তোদের কোনো অসুবিধা না হয়। করি তো নাকি না? করি না। 1 নিউটন সমান হচ্ছে 1 কেজি মিটার বাই সেকেন্ড স্কোয়ার, তাই তো? 1 কেজি সমান হচ্ছে 1000 গ্রাম। 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার। আর যেমন আরে ভাই, যেমন সেন্টিমিটার স্কোয়ার আছে তেমন সেন্টিমিটার স্কোয়ার চলে যাবে। ঠিক আছে? তাহলে 1000 মানে হচ্ছে ইন্টু 100 গ্রাম সেন্টিমিটার বাই সেকেন্ড স্কোয়ার। তার মানে হচ্ছে 10 কিউব ইন্টু 10 স্কোয়ার, এত গ্রাম সেন্টিমিটার। ভাই কেন ভাই অত ঝামেলায় তুই যাবি? একবারে অঙ্ক করে দিবি। গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার মানে কি রে? ডাইন নয়? যেহেতু লিখবি গ্রাম সেন্টিমিটার বাই সেকেন্ড স্কোয়ার ইকুয়ালস টু ডাইন, এইখানে লিখে দিবি যেহেতু ডাইন সেন্টিমিটার ইকুয়ালস টু কি ভাই? আর্ক। আর্ক। বল ভাই মজা লাগছে কি না ফিজিক্স পড়তে? ফিজিক্স ইজ ইজি, ঠিক আছে? যদি বুঝিস, যদি না বুঝিস তাহলে গল্প। ঠিক আছে, এতদূর কারো কোনো সন্দেহ নেই তো? না স্যার। ওকে। এরপর যে টপিকটা আছে সেটা বলে ফ্রিকশন। কি বলে? ফ্রিকশন। ফ্রিকশন কি ভাই? আমি যে রাস্তায় হাঁটছি বা রাস্তা বরাবর চলছি বা আমি দাঁড়িয়ে আছি কোনো একটা ফ্লোরের উপর, দিস ওয়ার্কস ফ্রিকশন। মানে কি আমার পায়ের সাথে যে ফ্লোরের যে কন্ট্যাক্ট, ওটাকে আমরা কি বলি ভাই? ঘর্ষণ। ঘর্ষণ। ফ্রিকশনের বাংলা, ঘর্ষণ, ফ্রিকশন। ফ্রিকশনের বাংলা কথা ঘর্ষণ, ঠিক আছে?
কারো কোনো ফ্রিকশন বোঝা নিয়ে সমস্যা যে আমরা আমাদের যে মাটির সাথে পায়ের সাথে যে মাটির যে কন্ট্যাক্ট, এটাই হচ্ছে ফ্রিকশন কাজ করে, সেই জন্য তো আমরা চলতে পারি। তা নাহলে চলতে পারতাম না, আমরা স্লিপ করে যেতাম, তাই তো? এবার ভাই ফ্রিকশন অনেক কিছুর উপর ডিপেন্ড করে, তুই কিসের উপর দিয়ে হাঁটছিস বা মেটেরিয়ালের উপর ডিপেন্ড করে, মেটেরিয়ালের নেচারের উপর ডিপেন্ড করে। যেমন তুই যদি বাড়িতে টাইলস লাগাস, যে লেভেলের একটা স্লিপারি ব্যাপার আসবে, কিন্তু তুই যদি নর্মাল প্লাস্টার করে দিস, ফ্রিকশন বেড়ে যাবে, তাই তো? বোঝাতে পারছি না? পারছি? হ্যাঁ স্যার। হুম। তাহলে ফ্রিকশন হচ্ছে আমাদের একটা ফোর্স, যেটা আমাদের কি করে না, এটা অপোজ করে আমাদের, মানে কি বলবো, যে আলটিমেটলি তুই যে কোনো জিনিসের উপর দিয়ে হাঁটবি বা কিছু একটা করবি, সেটা আর কি ওটা ফ্রিকশনের জন্যই পসিবল হয়। তুই একটা কথা মাথায় রাখবি ভাই, যদি ফ্রিকশন না থাকতো তাহলে কিন্তু সব জিনিসই আর কি, মানে কি বলবো, একটা মোশনের মধ্যে থাকতো, দাঁড়াতো না কোনো কিছু। তুই একটা গাড়ি, গাড়িটার যে ব্রেক মারিস, তুই ব্রেক মারছিস কিন্তু তারপরও গাড়ি দাঁড়াবে না, কারণ রাস্তাটা যদি স্লিপারি হয়ে যায় তোর কি হবে ভাই, তুই স্কিড করে যাবি, করবি কিনা? হ্যাঁ স্যার, এর জন্য বর্ষাকালে স্কিপ করে টাকা। একদম একদম। মানে তখন তোর চাকার সাথে মাটির কন্ট্যাক্টটা থাকে না, তাই তো? মানে তার মাঝখানে বৃষ্টির জল চলে আসে। ওর জন্য স্কিপ করে। তাহলে ডেফিনিশন একটু ভালো করে লিখে দিই, বোঝাতে তো স্যার পারবি। এবিএস থাকলে গাড়ি কি এবিএস থাকলে হয় না গাড়ি, তাই তো? হ্যাঁ এবিএস থাকলে গাড়ি এবার যে বৃষ্টি পড়লেও দাঁড়িয়ে যাবে, কোনো হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নেই। এবিএস মানে তো অ্যান্টি ব্রেকিং সিস্টেম নাকি? হ্যাঁ এবিএস গাড়ি সত্যিই ভালো, ঠিকই। আমি নিজেও এবিএস এর জন্য 2-3 বার বেঁচে গেছি, তা নাহলে আমিও পড়ে পড়ে যেতাম। বিশাল কাজ করে এবিএস, একদম সত্যি কথা বলেছি। এবিএস এ গাড়ি কিনবি সবসময়। এটা বুঝতে পারলি, ট্রাইং লিখেছি নাকি ভালো করে লিখে দেবো? ঠিক আছে ভাই। ফ্রিকশন, friction is the force that resists the motion between two surfaces that are sliding or trying to slide against each other. ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছিস ডেফিনিশন? যে যদি মানে তুই আর কি চলতে চাস বা দাঁড়িয়ে আছিস, সবসময় ফ্রিকশন কাজ করে। এই B/W লেখা মানে হচ্ছে কি, মানে কি রে? দুটোই বিটুইন, ঠিক আছে? বিটুইন। এটা যেন এই ছোট ছোট পয়েন্ট গুলো মাথায় রাখবি, আর পরীক্ষার হলে যেন লিখিস। ফ্রিকশন কি হয়? রেস্ট হচ্ছে আমার যেটা হয়ে থাকে, সেটাকে বলে কি ভাই, স্ট্যাটিক ফ্রিকশন। তারপর হয় আমার লিমিটিং ফ্রিকশন। কাইনেটিক ফ্রিকশন। কাইনেটিক আর রোলিং, তাই তো? রোলিং। ঠিক আছে ভাই, স্ট্যাটিক ফ্রিকশন মানে নর্মাল যে স্ট্যাটিক, মানে
স্থির থাকা অবস্থায় যে ফ্রিকশন কাজ করে সেটাকে বলে স্ট্যাটিক ফ্রিকশন। ঠিক আছে? তার মানে কি, এটা স্ট্যাটিক ফ্রিকশন কি করবে ভাই, মানে কোনো বস্তুকে আমার রেস্টে থাকার চেষ্টা করবে, তাই তো, মানে একই জায়গায় রেখে দেওয়ার চেষ্টা করবে যাতে ও গড়িয়ে না চলে যায়। কাইনেটিক ফ্রিকশন মানে কি, স্লাইডিং করবে। রোলিং ফ্রিকশন মানে কি, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় রোল করবে। আর লিমিটিং ফ্রিকশন কি ভাই, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন ফ্রিকশন, লিমিটিং ফ্রিকশন। এনিওয়ান নোজ হোয়াট ইজ লিমিটিং ফ্রিকশন? ম্যাক্সিমাম ফোর্স অফ ফ্রিকশন, যার জন্য বডিটা চলতে শুরু করবে। হ্যাঁ, মানে ওটা আলটিমেটলি যে ফোর্সটা আমি দেওয়ার পর ওটাকে থ্রেশহোল্ড বলি, তাই তো, মানে শুরু, স্টার্টিং, যে মানে যে ম্যাক্সিমাম ফোর্স দেওয়ার ফলে একটা কিছু গাড়ি হোক, তোর পাটা হোক বা যাই হয়ে যাক, তুই হাঁটতে শুরু করবি বা গাড়িটা কি হবে ভাই, চলতে শুরু করবে, এই ব্যাপারগুলো হয়ে থাকে। তাই লিমিটিং ফ্রিকশন ইম্পর্টেন্ট। তাহলে এখানে স্ট্যাটিক ফ্রিকশন হচ্ছে তোকে যেটা একই জায়গায় ধরে রাখার চেষ্টা করবে। লিমিটিং ফ্রিকশন মানে হচ্ছে যে ম্যাক্সিমাম ফোর্স দেওয়ার ফলে তুই চলতে শুরু করবি বা কোনো কিছু একটার উপর একটা চলতে শুরু হবে। কাইনেটিক মানে হচ্ছে যেটা গতিতে থাকার জন্য যে ফ্রিকশন। রোলিং মানে জানিস তো, রোলিং টিউব যে এগুলো গড়াতে থাকে আর কি, রোলিং হতে থাকে। একটা বড় বল বা কিছু একটা গড়িয়ে দিয়েছিস, এটার উপর যে ফ্রিকশন কাজ করবে সেটাকে আমরা বলি ফ্রিকশন, রোলিং ফ্রিকশন, তাই তো। তাহলে এখানে আমরা সব থেকে ইম্পর্টেন্ট যেটা নিয়ে আলোচনা করবো মানে আলোচনার বিষয় আর কি, সেটা হয়ে যাচ্ছে আমার লিমিটিং। একটা কি হয়, হ্যাঁ, the limiting friction definition কি হবে? Limiting friction is the maximum value of static friction that exists between two surfaces, তাই তো, ম্যাক্সিমাম ভ্যালু। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে ভাই লোক? তুই ভাই যদি লিমিটিং ফ্রিকশন এত বড় ডেফিনিশন মনে না থাকে, লিখবি লিমিটিং ফ্রিকশন ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ স্ট্যাটিক ফ্রিকশন দ্যাট এক্সিস্ট বিটুইন টু সারফেস। বোঝা গেছে? যদি মনে না থাকে এই পর্যন্ত লিখেছি, ঠিক আছে, বুঝতে পেরেছিস কি বললাম ভাই, কতটা লিখতে? হ্যাঁ স্যার। বড় হ্যাঁ বড় ডেফিনিশন অনেক সময় মুখস্থ তো না হতে পারে। তুই লিখবি যে ম্যাক্সিমাম ফ্রিকশন যেটা আমার দুটো সারফেসের মধ্যে কি থাকে, এক্সিস্ট করে, তাই তো, এটাকেই বলবো আমরা লিমিটিং ফ্রিকশন। এবার এর কিছু সূত্র আছে ভাই, লস অফ লিমিটিং। লস অফ লিমিটিং ফ্রিকশন কি, মানে কি আলটিমেটলি যেটা আমার ভাই ফোর্স হয়ে থাকে, লস অফ লিমিটিং ফ্রিকশন বলছে যেটা আমার ফোর্স হয়ে থাকে এফ, সেটা আমার কার সাথে সমান হয় রে ভাই, রিয়াকশন, নর্মাল রিয়াকশন যেটা হয় আর এর সাথে সমান হবে, বুঝলি?
অথবা তুই এটাকে লিখতে পারবি এফ ইকুয়ালস টু মিউ ইন্টু আর, এখানে মিউটাকে বলা হয় কি কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট অবশ্যই, আর এটাকে এর নাম হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, তাই তো? মানে ঘর্ষণ গুণাঙ্ক, বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টদের জন্য ঘর্ষণ গুণাঙ্ক বলা হয় এটাকে। লজ অফ ফ্রিকশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় বহুবার পড়েছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। The magnitude of the force of limiting friction are if the between any two bodies, তাহলে ফ্রিকশন ভাই দুটো বডির মধ্যেই কাজ করে, তো এটা সবসময় কিন্তু মাথায় রেখে চলতে হবে যে ফ্রিকশন আমার দুটো বডির মধ্যেই কাজ করে। তোর পায়ের সাথে মাটি বা কোনো কিছুর সাথে সেই জায়গাটা, এটা হচ্ছে ফ্রিকশন। এক কোনো একটা জিনিসের মধ্যে ভাই এক হাতে যেমন তালি বাজে না, তেমনি একটা জিনিস নিয়ে ফ্রিকশন হয় না। বোঝাতে পেরেছি কি বলছি? দুটো হাত লাগে তালি বাজাতে, তেমনি দুটো কন্ট্যাক্ট লাগে ফ্রিকশন ফোর্স তৈরি করতে। বল ক্লিয়ার হয়েছে? দেখ, স্টেটমেন্ট বোঝা গেছে, যা লিখেছি সেটাই স্টেটমেন্টে লিখেছি, যে ফ্রিকশন, যে লিমিটিং ফ্রিকশন এর, সেটা আমার নর্মাল রিয়াকশনের সাথে প্রপোর্শনাল, তাই তো? তাই তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, ঠিক মানে মোটামুটি যদি মনে হয় স্যাচুরেশন চলে এসছে তাহলে বলবি, তাহলে আমি ক্লাস এন্ড করে দেবো। যদি মনে হয় ঠিক আছে স্যার আজকে পর্যন্ত এইটুকুই রেখে দিন, বাকিটা পরে কন্টিনিউ করবো, তাহলে আমি এন্ড করে দিতে পারি। হ্যাঁ স্যার ঠিক আছে, আজকে এইটুকু ঠিক আছে। ঠিক আছে, আমি তাহলে এই ব্যাপারটা হ্যাঁ ভালো স্যার, করে, স্যার এইটুকুই এটুকুনি থাকুক ঠিক আছে। আছে। ঠিক আছে, কারণ বেশি জিনিস পড়িয়ে দিলেই হবে না, ঠিক আছে? তোদের মাথায় নিতে হবে সেটা। স্যার লিমিটিং ফিকশনটা আরেকবার বলে দিন স্যার। হুম, বলছি একটা, মাইকটা একটু অফ করবে, লিমিটিং ফিক্সটা বলি। এই মিউটাকে বলা হয়, ঠিক আছে, কোএফিসিয়েন্ট অফ লিমিটিং। তাহলে এখান থেকে ভাবি মিউ সমান কি লিখতে পারবো? আমি লিখেছি এফ ইকুয়ালস টু মিউ ইন্টু আর, তাহলে মিউ সমান আমি এখান থেকে কি লিখতে পারবো? এফ বাই আর লিখতে পারবো কি পারবো না? হ্যাঁ স্যার পারবো। হুম, তাহলে মিউর ইউনিট কি হবে? মিউর ইউনিট কি হবে রে? নাথিং। হুম, নাথিং। আমার ইউনিট লেস আর ওয়ান হবে, তাই তো? মানে ইউনিট নেই আর কি, হ্যাঁ কারণ ওপরে নিউটন নিচেও নিউটন কেটে যাবে, তাই তো? ফোর্সের ইউনিট নিউটন আর রিয়াকশন ফোর্সের ইউনিট নিউটন। হ্যাঁ দাদা। হুম, ঠিক আছে ভাই, তুই তাহলে মোটামুটি বুঝতে পারছিস জিনিসপত্র। যাই হোক, কে বলো লিমিটিং ফ্রিকশন? হ্যাঁ, লিমিটিং ফ্রিকশন ভাই যে ম্যাক্সিমাম ফ্রিকশনের ফোর্সকে অতিক্রম করতে পারলে তুই হাঁটতে পারবি বা চলতে পারবি, বা একটা গাড়ি যেখানে দাঁড়িয়ে ছিল সেখান থেকে চলতে শুরু করবে, যে ম্যাক্সিমাম ফ্রিকশন তার জন্য কাজ করবে সেটাকে বলা হয় লিমিটিং ফ্রিকশন। কি বললাম বুঝতে পেরেছিস? হুম। মানে ওইটাকে অতিক্রম করতে পারলে তুই চলবি আর কি রাস্তাতে, বা ওইটাকে অতিক্রম করতে পারলে তোর গাড়িটা চলবে। ধর আমি এক্সাম্পল দিচ্ছি, ফর এক্সাম্পল তুই একটা ফোর হুইলার কিনেছিস, ঠিক আছে? দেখতে পাচ্ছিস যে রাস্তাটা ভাই প্রচুর জ্যাম হয়,
জ্যাম নয়, জাস্ট ওয়ান চিপ পড়ে আছে এরকম এরকম। রাস্তাটা খারাপ, হতেই তো পারে। রাস্তা খুবই জঘন্য। তোর গাড়িটা ভাই যেতে চাইছে না, ঠিক আছে? এই হচ্ছে তোর গাড়ি। তোর গাড়ি যেতে চাইছে না। গাড়িটা ভালো হয়নি ভাই আঁকা। তোর গাড়ি এর থেকেও ভালো হবে নিশ্চয়ই, অডি ফডি হবে। যাই হোক, এটা তো আমি নর্মাল ট্রাক এঁকেছি, কিছু মনে করিস নি জানো ভাই, বোঝানোর জন্য এঁকেছি। এইবার এই গাড়িটা মানে কি তোর চলছেই না, এত ফ্রিকশন কাজ করছে, চলছেই না। যে ম্যাক্সিমাম ফ্রিকশনটার পর তোর গাড়িটা চলতে শুরু করবে, তার মানে তুই যে ফ্রিকশনটাকে অতিক্রম করে দিলি, এটা কি বলে লিমিট। কি বললাম? লিমিট মানে কি ভাই? লিমিট মানে সীমা। প্রত্যেক মানুষের একটা সীমা আছে। এটা বলে না যে ভাই তুই তো লিমিটে থাক, এর থেকে বেশি কথা বলে তোকে উড়িয়ে দেবো, বলে কি না? তার মানে কি বলছে ভাই, ওকে যে তুই কথাটা বলছিস ওইটা ওর লিমিটে চলে যাচ্ছে, এর থেকে বেশি যদি তুই কিছু বলিস ও তোকে একটা ঘুষিও দিয়ে দিতে পারে, পারে তো? তার মানে কি ওটা লিমিট। এর থেকে তুই যদি ও তোকে সাবধান করে দিল ভাই এর থেকে বেশি লিমিটে যাবি, আমার তুই তোর লিমিটে থাক, লিমিট ক্রস করবি না, তাহলে কিন্তু একটা মুক্কা তোর মুখে আমি দেবো, তোর চারটে দাঁত ভেঙে পড়ে যাবে, বলতেই তো পারে ওনাকে। তার মানে কি লিমিট, ওইটা হচ্ছে ম্যাক্সিমাম পর্যায়। যে ম্যাক্সিমাম পর্যায়ের পর তোর গাড়িটা চলতে শুরু করবে। কি বললাম বুঝেছি? হ্যাঁ স্যার। এবার ক্লিয়ার? হ্যাঁ। হ্যাঁ, যাকে বোঝাতে মোটামুটি বুঝতে পারিস তো ভাই আমার পড়া? অনলাইন হ্যাঁ। হ্যাঁ যারা আছিস, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে, বুঝতে পারলেই হবে। তাহলে আজকে এই পর্যন্ত ইতি করে দিই নাকি? নোটগুলো খাতায় তুলবি ভাই। সামারি কি কি ছিল ভাই প্রথম থেকে বলতে থাক এক এক করে। প্রথমে আমি ফ্রিকশন কি পড়িয়েছি, ওয়ার্ক কি পড়িয়েছি, ওয়ার্কের ডেফিনিশন। তারপর ভেক্টর প্রোডাক্ট, হ্যাঁ। স্যার বলছি এর কোশ্চেন দেবেন? পজিটিভ ওয়ার্ক, নেগেটিভ ওয়ার্ক, হুম, নো ওয়ার্ক। একদম। ডট অ্যান্ড ক্রস, তাই তো রে ভাই? স্যার বলছি হুম। এই চ্যাপ্টারে কোশ্চেন দেবেন? ভাই একটা একটা সেকেন্ড থাক, তারপর আমি এটা নেগেটিভ লিখে নিই। ওয়ার্ক। তোর কোয়েশ্চেনের প্রবলেম আমি সলভ করছি, আমায় সামারিটা লিখে দিতে দে না ভাই। রেকর্ডিং চলছে তো তুই শেষে বলবি আমাকে এইসব ব্যাপার, ঠিক আছে? ভেক্টর প্রোডাক্ট ডট অ্যান্ড ক্রস, ঠিক আছে? তারপর আমার আছে হচ্ছে কি বললি, কি বলি ভাই? পজিটিভ হ্যাঁ ওয়ার্ক, হ্যাঁ হ্যাঁ, পজিটিভ নেগেটিভ ওয়ার্ক, ওয়ার্ক, পজিটিভ ওয়ার্ক, নেগেটিভ ওয়ার্ক আর জিরো। আর জিরো ওয়ার্ক। হুম, পজিটিভ ওয়ার্ক, নেগেটিভ ওয়ার্ক আর জিরো। তারপর ইউনিটস। হুম, তারপর হচ্ছে আমার ইউনিট, অনেক পড়েছি রে ভাই জিনিসপত্র। হ্যাঁ। তারপর হচ্ছে তারপর আমার ইউনিট। গ্র্যাভিটেশনাল। আরে ভাই একটা জিনিস বাদ চলে গেছে, মানে এসআই তে হচ্ছে আমার জুল, তাই তো? জুল মানে হচ্ছে হ্যাঁ। নিউটন মিটার। আর সিজিএস হচ্ছে আমার আর্ক, যার ভ্যালু হচ্ছে 9 সেন্টিমিটার। তারপর কি ছিল? গ্র্যাভিটেশনাল। হুম, তারপর ছিল গ্র্যাভিটেশনাল ইউনিট, ঠিক আছে? তারপর হচ্ছে ফ্রিকশন। তারপর ফ্রিকশন। ফ্রিকশনের কি কি পড়েছি? ডেফিনেশন পড়েছি, টাইপস পড়েছি। টাইপস, তারপর হচ্ছে গিয়ে লিমিটিং ফ্রিকশন, হুম, তারপর লস অফ ফ্রিকশনস। হুম, প্রচুর পড়েছি ভাই। হ্যাঁ আজকে অনেক হয়ে গেছে। হ্যাঁ, ভালো করে পড়বি। তারপর হ্যাঁ। ল অফ ফ্রিকশনের কি ছিল ভাই? ফ্রিকশনের ব্যাপারটা যে এফ ইজ প্রপোর্শনাল টু আর, তাই তো? এক্ষেত্রে আমি লিখতে পেরেছি এফ ইকুয়ালস টু মিউ ইন্টু আর। এখানে মিউ সমান আমি লিখতে পারবো এফ বাই আর। যা পড়িয়েছি শেষে সামারিতে আবার তাইটাই লিখে দিয়েছি। এইখানে যেটা হয়ে থাকে, এক জুল ইকুয়ালস টু কত আর্ক ছিল? 10⁻⁷, তাই তো? তাই তো নাকি ভাই? মাত্রাটা এখানে বাদ চলে গেছে বুঝলি ওয়ার্কের।
মাত্রাটা লিখে দিই নাকি? কোথায় বাদ গেছে? ইউনিটসে। আছিস না, পালিয়ে গেলি রে ভাই? মাত্রাটা খালি লিখে দেবো। আছে আছে সবাই আছে। ঠিক আছে, তাহলে এখানে ডাইমেনশন। ডাইমেনশন কি হবে বল? ডাব্লিউ ইকুয়ালস টু এফ। ফোর্সের মাত্রা কি? এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, তাই তো? আর ডিসপ্লেসমেন্টের মাত্রা কি? এল। এল। তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। ভাই এটা যদি না করাতাম আজকে আমার রাত্রে ঘুম হতো না, ঠিক আছে? আর মাথা থেকে কি করে বেরিয়ে গেছে? বুঝতে পেরেছিস কি করে হলো মাত্রা? হ্যাঁ তাহলে এখানে ডাইমেনশন বলে লিখে দিই, ইউনিটও করিয়েছি তার সাথে। ইউনিট স্যার তো আরেকবার দেখান, আরেকবার দেখুন। ভাই খুব বেশি একটা ঘুমের ওষুধ খাচ্ছি বহু দূরে চলে এসেছি রে ভাই। একটুখানি স্যার। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ স্যার, হ্যাঁ। দেখ ভাই, অসুবিধা নেই। ফোর্সের মাত্রা আর ডিসপ্লেসমেন্টের মাত্রা। ফোর্সের মাত্রা এফ আর ডিসপ্লেসমেন্টের মাত্রা সরি এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু আর ডিসপ্লেসমেন্টের মাত্রা এল, ঠিক আছে? তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু হয়ে গেল। তাহলে আজকের মতো